হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের যে রেগুলার ভিডিও ক্লাসের ব্যবস্থা হয়েছে সেখানে আমরা নেপোলিয়ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমার পূর্ববর্তী ক্লাসগুলোতে। আজ আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটি হলো সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস ইন ইউরোপ। এখন এই সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জেস ইন ইউরোপ এই বিষয়টার মধ্যে কী জিনিসগুলো পড়ে, ধরো এটা ইউনিট 5-এ রয়েছে, সিলেবাসটা আমরা মোটামুটি জেনে গেছি। তাতে যে জায়গাটা আমাদের এখানের মধ্যে পড়ে যে ইউরোপের সমাজে কী বিবর্তনটা এসেছিল, মানে ইউরোপের সমাজ এবং অর্থনীতিতে কি পরিবর্তন এসেছে। এখন সমাজ ও অর্থনীতিতে যদি পরিবর্তনের কথা বলি তাহলে এই সময়ের গুরুত্বপূর্ণ পরিবর্তন অর্থাৎ বিভিন্ন ইউনিফিকেশনসগুলো হয়ে গেল, ইটালিতে ইউনিফিকেশন হলো, রিউনিফিকেশন অফ জার্মানি হয়ে গেল, ইটালিতে ইউনিফিকেশন হয়ে গেল। হয়ে যাওয়ার পর যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমরা পাই থাকে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা সমাজে এবং অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল। ইউরোপে কেন, সারা সমগ্র পৃথিবী জুড়ে একটা পরিবর্তন এনেছিল এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সেটা সোসাইটিতেও এফেক্ট ফেলেছে, সেটা ইকোনমিক্যালি এফেক্ট ফেলেছে, সমগ্র ইউরোপ তথা পুরো বিশ্ব জুড়ে এর প্রভাব। এত বড় পরিবর্তন আর কখনো হয়নি। ফরাসি বিপ্লব হয়েছে, রুশ বিপ্লবও হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনসের এত বড় প্রভাব খুব কমই আছে। এই এই যে বিপ্লব শব্দটার সঙ্গে যুক্ত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই রেভলিউশন শব্দটার একটা ব্যাপক অর্থ আছে। সব দেশে সব সময় পরিবর্তন হলেই যে রেভলিউশন হয়ে গেল এটা কিন্তু নয়। এই রেভলিউশন একটা সমগ্র ব্যাপী বা ইউরোপ জুড়ে দীর্ঘদিন ধরে এর পরিবর্তনগুলো চলে, প্রভাবটা বজায় থাকে, যেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে রয়েছে। 1837-এ প্রথম এই শব্দটা ব্যবহার করছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের। আমি এটাকে ধরে নিচ্ছি ঊনবিংশ শতাব্দী প্রথমার্ধ, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে আজও পর্যন্ত একবিংশ শতাব্দী, তাতেও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস তার প্রভাব বিস্তার করে রেখেছে। সরকার আসে যায়, রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্র থেকে গণতন্ত্রের পরিবর্তন হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস তার চেহারা, তার পরিব্যাপ্তি আরও বেড়েছে। তা এই ক্ষেত্রে প্রথম যে জায়গাটায় আমরা আসবো সেটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস বলতে কী বুঝি, এর বৈশিষ্ট্যগুলো কি, এটি প্রথম কোথায় হয়েছিল, কেন সেখানে প্রথম হয়েছিল, এর ফলাফলটা কি, ইউরোপের অন্যান্য দেশে এই শিল্পায়ন বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস কীভাবে হলো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং সেক্ষেত্রে সোসাইটিতে যে যে পরিবর্তনগুলো আসছে, অর্থনীতিতে পরিবর্তন আসছে, সেই বিষয়গুলোও আমরা দেখব। তাহলে প্রথমে যে আলোচনাটা আমরা করছি সেটা হচ্ছে যে শিল্প বিপ্লব কাকে বলে। এই শিল্প বিপ্লব কাকে বলে এইটা আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের বলতে হয় যে শিল্প বিপ্লব কথাটি নতুন কিছু নয়, এটা ব্যাপক অর্থে সমাজে প্রচলিত। বর্তমান সময়েও আমাদের এই বিভিন্ন পরিকাঠামোতে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে শিল্প কথাটা এসে যায়। এখন এই শিল্প বিপ্লব এটা কিন্তু ঊনবিংশ শতাব্দীর ঘটনা, প্রথমার্ধে। প্রথম এই শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেছিলেন 1837 খ্রিস্টাব্দে অগাস্তে ব্ল্যাঙ্কি প্রথম এই শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করছেন।
এখানে কি বলছেন, তিনি ওই বুদ্ধি মানে একটা সভাগৃহে এটা বলেছিলেন, কিন্তু অগাস্টাস ব্ল্যাঙ্কি বলার পরে যে বিষয়টা নিয়ে চর্চা শুরু করলো, কিন্তু তার ব্যাপক প্রভাব বা উনি হয়তো স্টার্টটা করেছিলেন কিন্তু সেই অর্থে প্রসারটা হয়নি। কিন্তু যার মাধ্যমে এই আলোচনাটা আরও বেশি বুদ্ধিজীবী মহলে ছড়িয়ে পড়লো, চর্চিত বিষয় হয়ে উঠলো, সমাজের একটা প্রধান বিষয়ে পরিণত হলো, সেটা হচ্ছে 1880-81 খ্রিস্টাব্দে, যখন আর্নল্ড টয়েনবি, ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি অক্সফোর্ডে বক্তৃতাতে তিনি এই শিল্প বিপ্লব কথাটি বলেন। তারপর থেকে এটি আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে, পপুলার হয়ে ওঠে। এখন এই শিল্প বিপ্লব বলতে কি বুঝি, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। বিভিন্ন লোক বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে শিল্প বিপ্লব কথাটি বলেছেন। তার মধ্যে মূল যে বিষয়গুলো উঠে এসেছে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে, তার মধ্যে প্রথমেই আছে ঐতিহাসিক ফিশার। ঐতিহাসিক ফিশার বলছেন যে মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন, তাকেই বলা হয় থাকে শিল্প বিপ্লব। তাহলে তিনি কি বলছেন, ঐতিহাসিক ফিচার মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে অভূতপূর্ব পরিবর্তন, তাকেই বলছে শিল্প বিপ্লব। এবং এই কথাটা আমরা অবশ্যই প্রযোজ্য করতে পারি, কারণ শিল্প হচ্ছে, কারখানা তৈরি হচ্ছে, এই কলকারখানা শিল্প এগুলোর সঙ্গে তো যন্ত্রপাতির একটা সম্পর্ক রয়েছে। তবেই তো এটা শিল্প বিপ্লবে পরিণত হবে, শিল্পায়ন হবে, একটা থেকে আরেকটা শিল্প তৈরি হবে। মানুষের দৈহিক শ্রম কমে যাচ্ছে, যন্ত্রের ওপর নির্ভরতাটা অনেক বেশি বেড়ে গেছে। তা সেই দিক থেকে বিচার করলে খানিকটা তিনি অসুবিধার কিছু বলেনি, খুব একটা খারাপ কথা তিনি বলেন, যে দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা যে পরিবর্তন। এর থেকে একটু এগিয়ে আরো বিস্তৃত অর্থে ব্যাখ্যা করতে গিয়ে ঐতিহাসিক বা অধ্যাপক ফিলিস ডিন যে বিষয়টি তুলে ধরেছেন, সেটিকে আধুনিক ঐতিহাসিকরা অনেক বেশি মান্যতা দিয়েছেন, তার গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়েছে। তিনি বলছেন কি না, শিল্প বিপ্লবের সঙ্গে কেবলমাত্র যন্ত্রের ব্যবস্থাতেই যুক্ত হলেই যে শিল্প বিপ্লব হবে তা নয়। তিনি বলছেন শিল্প বিপ্লবের জন্য কিছু আনুষাঙ্গিক কিছু পরিবর্তন ঘটতে হবে, আনুষাঙ্গিক কিছু পরিবর্তন, অর্থাৎ একটা পরিবেশ এমন থাকবে যেটা শিল্প গঠনের ক্ষেত্রে সহায়ক হচ্ছে। কীরকম বিষয়টা তিনি বলছেন, অনেকগুলো বিষয় এর সঙ্গে যুক্ত। একটা হচ্ছে যে মূলধন বিনিয়োগের দ্বারা যন্ত্র চালিত কারখানা তৈরি হবে, মূলধন বিনিয়োগ করে যন্ত্রচালিত কারখানা তৈরি হবে। কারখানা চালানোর জন্য বা কোনো জিনিস উৎপাদনের জন্য উৎপাদিত কাঁচামাল, উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ থাকবে। সেই কাঁচামালটিকে মজুরির বিনিময়ে, দৈহিক শ্রমের পরিবর্তে হোক বা মজুরির বিনিময়ে শ্রমিক শ্রেণীর সাহায্যে উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন আসবে। উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করবে এবং সেখান থেকে যে লাভ হবে তা পুনরায় শিল্পে বিনিয়োগ করতে হবে। আর এই পুরো বিষয়টি যখন সম্পূর্ণ হবে তখন তাকে শিল্প বিপ্লব বলা হবে। বিষয়টি খুব জটিল নয়। তাহলে তিনি কি বলছেন, তার বক্তব্যটা হচ্ছে যে কারখানা তৈরি করব, তার জন্য একটা বিনিয়োগ থাকবে, ইনভেস্টমেন্টটা যে করলাম তার মাধ্যমে আমার কাঁচামাল চাই, কাঁচামালের মাধ্যমে আমি তবে যন্ত্রটা তৈরি করব বা কোনো একটা দ্রব্য তৈরি করব। দ্রব্যটা ঘরে রেখে দেবো না, সেটাকে তো আমি বাজারজাত করব, তাহলে বিক্রয়যোগ্য করব, বিক্রি করে আমার মুনাফা হবে,
সেই মুনাফাটা আমি পুনরায় রিইনভেস্ট করব আমার শিল্পে, তবে গিয়ে শিল্প বিপ্লবটা সম্পন্ন হবে। এগুলোর পুরো একত্রিত সমন্বয়। তাহলে বিনিয়োগ, উৎপাদনের জন্য কাঁচামাল, শ্রমিকের যোগান, উৎপাদিত পণ্যকে বাজারজাত করা, সেখান থেকে লভ্যাংশ এনে পুনরায় সেটা আবার শিল্পে বিনিয়োগ করা, এই পুরো বিষয়টির সমন্বয়কেই এক কথায় বলা হয় থাকে শিল্প বিপ্লব। ঐতিহাসিক ফিলিস ডিন এই বক্তব্যটাকে রেখেছেন এবং বেশিরভাগ ঐতিহাসিক, আধুনিককালের ঐতিহাসিক এই পুরো প্রক্রিয়াটিকেই শিল্প বিপ্লব হিসেবে চিহ্নিত করতে চেয়েছেন। এছাড়া রয়েছে এই শিল্প বিপ্লব সম্পর্কে বলতে গিয়ে এরিক হবসবম। এই এরিক হবসবম স্পষ্টভাবে বলছেন যে পৃথিবীর লিখিত ইতিহাসে শিল্প বিপ্লবই মানব জীবনের মৌলিক পরিবর্তন ঘটিয়েছিল। দ্য মোস্ট ফান্ডামেন্টাল ট্রান্সফরমেশন অফ হিউম্যান লাইফ। তিনি কি বলছেন? দ্য মোস্ট ফান্ডামেন্টাল ট্রান্সফরমেশন অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, মৌলিক পরিবর্তন। আর ঐতিহাসিক ঐতিহাসিক সিপোলা বলছেন বিশ্ব ইতিহাসের কোনো বিপ্লবী শিল্প বিপ্লবের মতো এত নাটকীয় নয়। শিল্প বিপ্লবের মতো এত নাটকীয় নয়। তিনি ক্লিয়ার কাট বলছেন। কি বলছেন? নো রেভলিউশন has been as dramatically revolutionary as the industrial revolution. তাহলে no revolution has been as dramatically revolutionary as the industrial revolution. তাহলে বিশ্ব ইতিহাসে কোনো বিপ্লবী শিল্প বিপ্লবের মতো এত নাটকীয় ছিল। এই যে হচ্ছে শিল্প বিপ্লব সম্পর্কে আমাদের ধারণা। তাহলে কি পেলাম এই জায়গাটা থেকে? যে অগাস্টাস ব্ল্যাঙ্কি 1837 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করছেন, কিন্তু তাকে জনপ্রিয় করছেন আর্নল্ড টয়েনবি। তিনি 1880-81 সালে অক্সফোর্ডের বক্তৃতাতে এই শিল্প বিপ্লব কথাটি নিয়ে আসছেন। এই শিল্প বিপ্লব বলতে কি বুঝি না, সেখানে ফিলিস ডিন এবং আর্নল্ড টয়েনবির বক্তব্য আছে, ঐতিহাসিক ফিশারের বক্তব্য আছে। ফিশার যেটা বলছেন যে মানুষের দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে অভূতপূর্ব পরিবর্তন, তাকেই বলা হচ্ছে শিল্প বিপ্লব। আবার ঐতিহাসিক ফিলিস ডিন যেটা বলছেন, বা অধ্যাপক ফিলিস ডিন এটা বলছেন যে শিল্প বিপ্লব শুধুমাত্র দৈহিক শ্রমের পরিবর্তে যন্ত্রের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা পরিবর্তনটা নয়, এটা একটা সমন্বয়ী প্রক্রিয়া, আনুষঙ্গিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। বিনিয়োগযোগ্য মূলধন থাকবে, উৎপাদনের জন্য কাঁচামাল থাকবে, মানুষের মাধ্যমে বা লেবার বা শ্রমিকের মজুরির বিনিময়ে সেটা উৎপাদন হবে, উৎপাদিত পণ্য বাজারজাত করা হবে, বাজারজাত করে সেখান থেকে লভ্যাংশ আসবে, সেই লভ্যাংশটা পুনরায় শিল্পে বিনিয়োগ করলে তবে এই পুরো প্রক্রিয়াটিকে বলা হয়ে থাকবে শিল্প বিপ্লব। কারণ এইটা বিষয়টাও কি না, সেখানে আরও সিপ্লোর মতো ঐতিহাসিকরাও বলছেন যে বিশ্ব ইতিহাসে এরকম নাটকীয় পরিবর্তন আর অন্য কোনো ক্ষেত্রে ঘটেনি। No revolution has been as dramatically revolutionary as the industrial revolution. খুব স্পষ্টভাবে তিনি বলছেন। তো এটা তো গেল শিল্প বিপ্লব বলতে আমরা কি বুঝি। এখানে একটা বিষয় আমি তোমাদের অবগত করব। এই যে বিপ্লব শব্দটা বলছি না, বিপ্লব কেন এত গুরুত্বপূর্ণ? এত বছর আগে, 200-300 বছর আগে ঘটে যাওয়ার ঘটনা, তারপরেও এর প্রভাব রয়েছে কেন? কারণ এই বিপ্লব শব্দটা একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে শিল্প মানে রেভলিউশন শব্দটা হচ্ছে প্লব কথা থেকে। প্লব কথার অর্থ হচ্ছে বন্যা, গ্রিক শব্দ এটা। বন্যা যেমন ধুয়ে মুছে সমস্ত কিছু সাফ করে দেয়, আর সেখান থেকে নতুন কাঠামো তৈরি হয়, একদম নতুন চিন্তা ভাবনা সমাজ স্তরে ছড়িয়ে পড়ে, ঠিক একই রকম বিষয়টা
এখানেও প্রযোজ্য। তাই শিল্প বিপ্লব সমাজে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছিল। মানুষের চিন্তা ভাবনা সর্বত্রই প্রভাব পড়েছে। মানুষের জীবনে এমন কোনো জায়গা নেই যেখানে শিল্প বিপ্লব তার ছোঁয়া দিয়ে যায়নি। আমরা বলি ঘুমোতে যাওয়া থেকে শুরু করে আর ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছুই বিপ্লব, শিল্প বিপ্লবের দান। মানুষ একদম যন্ত্রে পরিণত হয়ে গেছে আজকে। এইটা ছিল শিল্প বিপ্লব। এটা তো একদিনে ঘটেনি, দীর্ঘদিন বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে আমরা এই শিল্প বিপ্লবে উন্নীত হয়েছিল। প্রায় 30-40 বছর একটা প্রাথমিক স্প্যান ছিল, তারপরে তো ধীরে ধীরে আরও এটা প্রসারিত হয়েছে। তাহলে এইভাবে শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল। ওকে, আজকে আমরা এটা বললাম, এরপর আমরা নেক্সট দিন অন্য বিষয়গুলো নিয়ে আসবো।